তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জ্যাক নামের একটা কিলারকে, যে কিনা একটা রেস্টুরেন্টে বসে একটা অরিগামি বানানোর ট্রাই করছিল। আর তাকে এমনটা করার সময় একটা ছোট বাচ্চা দেখে ফেলে, আর সে ওই বাচ্চাটাকে খুশি করার জন্য বাচ্চাদের মতো বিহেভ করা শুরু করে। তবে তখনই এখানে রাশিয়ান একটা গ্যাংস্টার চলে আসে। তাকে দেখার পরে জ্যাক তার মোবাইলে তার পিকচারটাকে ক্রস চেক করে, আর যখন সেটা কনফার্ম হয়ে যায় যে এই লোকটাই সেই লোকটা, তখন সে সেখান থেকে উঠে হঠাৎই গায়েব হয়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পারি রাশিয়ান সেই গ্যাংস্টাররা একটা রুমের মধ্যে গিয়ে ল্যাপটপের মাধ্যমে মানি ট্রান্সফার করার ট্রাই করছিল। তবে হয়তোবা তারা এই জিনিসটা জানতো না যে জ্যাক তাদেরকে ট্রান্সফার করে দেওয়ার জন্যই এখানে আসছে। যখন তারা মানি ট্রান্সফার করছিল তখন হঠাৎই জ্যাক এসে আক্রমণ করে দেয়, আর সে এক এক করে গুলি করে তাদের সবাইকে উপরেই ট্রান্সফার করে দেয়। আসলে এই রাশিয়ানদের মাঝখানে একটা কোরিয়ান লোক বোরাও ছিল, আর এই বোরা নামের লোকটাকেও জ্যাক শ্যুট করতে 2 সেকেন্ড সময় নেয় না। তবে এরপরে যখন জ্যাক তাদের ল্যাপটপ এবং টাকা পয়সা সেখান থেকে ওঠানোর ট্রাই করছিল, তখন হঠাৎই সেই গেটের কাছে কিছু শব্দ শুনতে পারে। এই জন্য সে পাগলের মতো গেটের উপরে গুলি করা শুরু করে। তবে যখন সে গিয়ে গেটটা খুলে, তখন সে দেখতে পারে এখানে সেই ছোট বাচ্চাটা দাঁড়িয়েছিল, যার বুকের মধ্যে একটা গুলি ঢুকেও গিয়েছিল, যেই জন্য এই বাচ্চাটার কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে জ্যাক নিজেও পুরোপুরি ট্রমার মধ্যে চলে যায়। এরপর পরদিন সকালবেলা জ্যাকের বন্ধুরা জ্যাকের বাসায় চলে আসে তাকে নেয়ার জন্য। তবে তারা দেখতে পারে জ্যাক প্রচণ্ড বাজে অবস্থায় সেখানে পড়েছিল। এই জন্য তারা নিয়ে প্রথমে তাকে গোসল করায়, এরপর তাকে রেডি করে তাদের বস চুয়ের কাছে নিয়ে আসে। এখন কালকে রাতে এত বড় একটা ভুল করার পরে জ্যাক আর কোনোভাবেই এই কাজটা করতে চাইছিল না। এই জন্য সে তার বস চুইকে বলে সে এই জায়গাটা ছাড়তে চায়, আর এই সমস্ত কাজের মধ্যে সে কোনোভাবেই নিজেকে ইনভলভ রাখতে চায় না। তবে আমরা দেখতে পারি তার বস চুই তাকে বলে যে কালকে রাতের বেলায় তুমি যেই ভুলটা করেছো সেটার মাসুল তোমাকে গুনতে হবে না। তবে তুমি কালকে রাতের বেলায় যেই কোরিয়ান লোকটাকে মেরেছো, মানে বোরা নামের যেই লোকটাকে শ্যুট করে মেরেছো, সেটার জন্য তোমাকে বড় পরিণতি ভোগ করতে হবে। তবে আসলে জ্যাক ব্যাপারগুলো কিছুই বুঝতেই পারছিল না, এই জন্য সে প্রশ্ন করে আসলে সে কে ছিল। তখন তার বন্ধু তাকে বলে যে আসলে বোরা হচ্ছে গিয়ে জনের অ্যাসিস্ট্যান্ট। তবে এখন এই জনটাকে, আসলে জনটা হচ্ছে গিয়ে সেই লোকটা যে কিনা চুয়ের মতো বিভিন্ন বড় বড় গ্যাংস্টারদের ব্ল্যাক মানিগুলোকে হোয়াইট করার কাজ করে। আসলে কিছুদিন আগে জন চুয়ের 100 মিলিয়ন ব্ল্যাক মানি হোয়াইট করে সেগুলোকে একটা অন্য অ্যাকাউন্টে দিয়েছিল। তবে তার অ্যাসিস্ট্যান্ট বোরা সেই অ্যাকাউন্টের সমস্ত তথ্যগুলো চুরি করে সেই অ্যাকাউন্টটাই রাশিয়ানদের কাছে সেল করতে চাইছিল। তবে জ্যাক গিয়ে সেই ডিলটাকে তো থামিয়ে দিয়েছে, তবে সে বোরাকে মেরে সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। কারণ চুয়ের যেই 100 মিলিয়ন ডলারের অ্যাকাউন্টটা ছিল সেটার সমস্ত তথ্য এবং ফাইলগুলো সব কিছু বোরার কাছেই ছিল। এখন যেহেতু সে বোরাকে মেরে ফেলেছে, এখন চুয়ের সেই 100 মিলিয়ন ডলার অ্যাকাউন্টটা গায়েব হয়ে গেছে। মানে এখন সেটার ফাইল কোথায় আছে এবং অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো কোথায় আছে সেগুলো চুই তো জানেই না, বরং জনও জানে না। এই জন্য এখন তাদেরকে যেই কোনো ওয়েতে তাদের সেই অ্যাকাউন্টের ডিটেল এবং ফাইলগুলো খুঁজে বের করতে হবে। তবে বোরা মৃত্যুর আগে 3টা লোককে মেইল করেছিল, যেখানে এই 2টা ছিল তার বন্ধু আর একটা ছিল তার ওয়াইফ কিম। এখন চুই অলরেডি সেই 2টা লোককে মারার জন্য পেছনে কিলার লাগিয়ে দিয়েছে। তবে সে জ্যাককে অর্ডার দিয়ে বলে যাতে করে সেই গিয়ে কিমকে শেষ করে। তবে শেষ করার আগে অবশ্যই তার থেকে সেই ফাইল এবং অ্যাকাউন্টের ডিটেলগুলো নিয়ে আসে। সেই সাথে সে তাকে আরও একটা ইনফরমেশন দিয়ে দেয়, সেটা হচ্ছে তুমি কালকে রাতের বেলায় যেই মেয়েটাকে খুন করেছিলে সেই মেয়েটার অন্য কেউ ছিল না, সেই মেয়েটা ছিল কিম এবং বোরারি মেয়ে। তো এখন জ্যাক তার বস থেকে তার মিশনটাকে পুরোপুরি বুঝে নিয়ে সেখান থেকে সোজা বাসার দিকে ব্যাক করে। আর বাসায় আসার পরে সে একটা মদের বোতল নিয়ে একটা বক্সের মধ্য থেকে তার মায়ের পিকচারটা বের করে, আর মদ খেতে খেতে তার মাকে গালিগালাজ করা শুরু করে। তবে সে এমনটা কেন করছে সেই ব্যাপারটা একটু সামনে গেলেই আমরা বুঝতে পারবো। এদিকে পরদিন সকালবেলা বোরার ওয়াইফ কিম চলে আসে তার অফিসে। আসলে আমরা জানতে পারি সে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট কোম্পানির ম্যানেজার। তবে তার মালিক আর অন্য কেউ না, সেটা হচ্ছে জন। আসলে জন তার অফিসের রুমটাকে পুরোপুরি সিসিটিভি ক্যামেরা দিয়ে ঢেকে ফেলেছিল, কারণ জন এটা সন্দেহ করছিল যে বোরা হয়তোবা মৃত্যুর আগে অ্যাকাউন্টের ডিটেলগুলো কিমকে বলে গিয়েছে। আর এই জন্যই সে ক্যামেরার মাধ্যমে এই জিনিসটা বের করার ট্রাই করছিল যে আসলে সেই অ্যাকাউন্ট ডিটেলগুলোর মাধ্যমে সে কোনো অ্যাক্টিভিটি করার ট্রাই করে কিনা। যদি সে করার ট্রাই করে তাহলে জন খুব সহজেই সেগুলো দেখতে পারবে, আর সেগুলোর মাধ্যমে সে যে কোনো অ্যাকশন নিতে পারবে। এদিকে এয়ারপোর্টে জনের লোকজন জ্যাককে রিসিভ করার জন্য চলে আসে, আর জ্যাককে যখন তারা পেয়ে যায় তখন তাকে নিয়ে সোজা চলে আসে তার স্পেশাল রুমটার মধ্যে, যেটার মধ্যে বালু দিয়ে ভরা ছিল। এদিকে কিম অফিসের মিটিং শেষ করে সোজা হসপিটালে চলে আসে। এখানে তার মা প্রচণ্ড অসুস্থ অবস্থায় পড়েছিল, আসলে সে তার জীবনের শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। তবে তখন আমরা দেখতে পারি তার ডক্টর বন্ধু পেছন থেকে এসে তাকে ইশারাতে সিগারেট খাওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর যখন তারা দুজন সিগারেট খেয়ে গল্পগুজব করছিল তখন সে তার বন্ধুর থেকে কিছু স্লিপিং পিলও নিয়ে নেয়। অন্যদিকে জ্যাক এই শহরে আসার সঙ্গে সঙ্গেই তার কাজটা শুরু করে দিয়েছিল। সে প্রত্যেকটা জায়গায় কিমকে ফলো করছিল, মানে কিমের রুটিনটাকে বোঝার ট্রাই করছিল, যাতে করে যেই কোনো সময় সুযোগ পেয়ে গেলে সে তাকে সেখানেই শেষ করতে পারে।
এরপরে পরদিন সকালবেলা কিমকে পুলিশ স্টেশনে ডাকা হয়। আর যখন সে সেখানে যায় তখন পুলিশ তাকে বোরার ইললিগাল কাজকর্ম সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে, কারণ পুলিশের সন্দেহ ছিল যে তার ওয়াইফ হিসেবে সে হয়তো এই সমস্ত কাজগুলো জানে। তবে আমরা দেখতে পারি কিম তাদেরকে সরাসরি না করে দিয়ে বলে যে আমি শুধুমাত্র আমার মৃত মেয়ের কাপড় চোপড়গুলো ফেরত চাই, এর বাইরে আর আমি কিছুই চাই না। অন্যদিকে বোরার সাথে তো আমার 2 বছর ধরে কথাই হয় না, সো তার ইললিগাল কাজকর্ম সম্পর্কে আমি কী বা জানবো। অন্যদিকে যখন কিম তার রুমে ছিল না তখন জ্যাক লুকিয়ে তার রুমের মধ্যে চলে আসে। আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরে ফাইনালি এখানে সে একটা লকার পেয়ে যায়, যেই লকারটাকে খুলতে হলে কিমের ভয়েসের দরকার, মানে এখানে ভয়েস পাসওয়ার্ড দেয়া আছে। এই জন্য সেখান থেকে জ্যাক সোজা হসপিটালে চলে আসে, যেখানে কিম তার মাকে পরিষ্কার করছিল। এরপর যখন সে ওয়াশরুমে চলে আসে তখন জ্যাক লুকিয়ে তার ফোনটাকে নিয়ে নেয় আর তার হ্যাকিং সিস্টেমটা তার ফোনের মধ্যে ইনস্টল করে দেয়, যাতে করে তার ফোনটা হ্যাক করে তার ভয়েস কালেক্ট করে সে সেই ভয়েস দিয়ে লকারটা খুলতে পারে। অন্যদিকে সুয়ের লোকজন বোরার সেই 2টা ফ্রেন্ডকে ধরে তাদের টর্চার করে তাদেরকে ফাইনালি মেরেই ফেলে। যার মানে এই জিনিসটা আমরা বুঝতে পারি যে তারা কোনো তথ্য তাদের থেকে কালেক্ট করতে পারেনি, এই জন্যই তারা তাদেরকে মেরে ফেলেছে। এখন শুধুমাত্র কিমই জীবিত আছে এমন একজন হিসেবে যার কাছে সেই অ্যাকাউন্টের তথ্যগুলো থাকতে পারে, আর সেই ফাইলটাও হয়তোবা তার কাছেই আছে। এদিকে জ্যাক যেহেতু কিমের মোবাইলটা অলরেডি হ্যাক করেই ফেলেছিল, এই জন্য সে কিমের সমস্ত অ্যাক্টিভিটিগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে পারছিল। এই জন্য সে শুনতে পারে যে কিম আসলে তার মেয়েকে অনেক বেশি মিস করে বারবার করে তার ভয়েস রেকর্ডিংগুলো শুনছিল, যেই জিনিসটা বারবার করে জ্যাকও শুনছিল। এই জন্য তার গিল্ট আরও বেশি বেড়ে যাচ্ছিল। সে বারবার করেই চিন্তা করছিল যে কিভাবে তার একটা ছোট্ট ভুলের জন্য কিম তার মেয়েকে হারিয়ে এত বেশি ইমোশনাল হয়ে গেছে। এই জন্য এখন সে চিন্তা করে যে যেই কোনো ওয়েতে তাকে খুব দ্রুত এই মিশনটাকে কমপ্লিট করতে হবে, যাতে করে সারা জীবনের জন্য সে এই কাজটাকে ছেড়ে দিতে পারে। এরপর যখন জ্যাক তাকে ফলো করতে করতে লিফটের মধ্যে চলে আসে তখন লিফটে একটু সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে একটু কথাবার্তা শুরু হয়ে যায়। আর এই কথাবার্তাগুলো জ্যাক তার মোবাইলে রেকর্ড করে ফেলে। এখান থেকে বের হয়ে কিম চলে আসে পুলিশ স্টেশনে তার মেয়ের জিনিসপত্রগুলো নেওয়ার জন্য। এখানে আসলে তার মেয়ের জামা কাপড়ের পাশাপাশি একটা ছোট্ট মোবাইল ফোনও ছিল। এই জন্য কিম সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে তার অফিসে চলে আসে। আর যখন সেই মোবাইল ফোনটাকে ভালো করে লক্ষ্য করে তখন সে মোবাইল ফোনের সাথে লাগানো আরও একটা জিনিস পেয়ে যায়। তবে আসলে এই জিনিসটা কোনো খেলনা জিনিস ছিল না, এইটা ছিল একটা আসল পেন ড্রাইভ। এই জন্য সেই পেন ড্রাইভটাকে দ্রুত তার কম্পিউটারে কানেক্ট করে। এই পেন ড্রাইভের মধ্যে সে তার মেয়ের কিছু পিকচার পেয়ে যায়। আর এই পিকচারগুলো দেখার পরে সে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তবে তখনই সে এখানে জনের অ্যাকাউন্টের ডিটেলওয়ালা একটা ফাইলও পেয়ে যায়। তবে যখন সে এই ফাইলটা ওপেন করার ট্রাই করে তখন এটা পাসওয়ার্ড চাওয়া শুরু করে। এই জন্য সে অনেকক্ষণ ধরে চিন্তা করার পরে পাসওয়ার্ড হিসেবে তার মেয়ের নামটাই দিয়ে দেয় অ্যান্ড বুম, ফাইলটা ওপেন হয়ে যায়। তবে সমস্যাটা হচ্ছিল এই ফাইলের মধ্যে কি লেখা ছিল, মানে ইনফরমেশনগুলো সব কিছুই তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। এই জন্য সে দ্রুত এই ফাইলটার একটা কপি করে সেখান থেকে পেন ড্রাইভটা নিয়ে বেরিয়ে চলে যায়। তবে সেই ফাইলটা ওপেন করার জন্য সেই ফাইলের লোকেশনটা জনও পেয়ে যায়। আর যখন সে ফাইলের লোকেশনটা ভালো করে চেক করে তখন সে দেখতে পারে সেটা তার অফিসের লোকেশন ছিল। আর যখন সে কিমের রুমের সিসিটিভি ফুটেজটা ভালো করে চেক করে তখন সে দেখতে পারে সেই পেন ড্রাইভটা আসলে কিমের কাছেই আছে। এই জন্য সেই ইনফরমেশনটা দ্রুত তার চেলাদের মধ্যে ছড়িয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পারি জ্যাক কিমের যেই ভয়েসটা রেকর্ড করেছিল সেটার মাধ্যমে সে এসে সেই লকারটাকে ওপেন করে ফেলে। তবে এই লকারের মধ্যে সে কিছুই খুঁজে পায় না, শুধুমাত্র ডিভোর্সের কিছু কাগজপত্র সেখানে পড়েছিল। তবে তখনই জনের একটা চেলা তাকে কল দিয়ে সেই ইনফরমেশনটা দিয়ে দেয় যে সেই পেন ড্রাইভটা এখন কিমের কাছে আছে। সো দ্রুত কিমের থেকে সেই পেন ড্রাইভটা নিয়ে কিমের খেলা সেখানেই শেষ করো। একটু পরে যখন কিম তার রুমের মধ্যে চলে আসে তখন সে এই জিনিসটা জানতো না যে জ্যাক অলরেডি তার রুমের মধ্যে আছে। এই জন্য সে ফ্রেশ হয়ে তার মেয়ের একটা ডিভিডি প্লেয়ার ওপেন করে সেটা দেখে কান্নাকাটি করা শুরু করে, কারণ এগুলো দেখার পরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল আর সে তার মেয়েকে মিস করা শুরু করেছিল। আসলে জ্যাকও দূরে বসে বসে এই সমস্ত জিনিসগুলো শুনছিল, এই জন্য তার গিল্ট আরও বেশি বেড়ে যাচ্ছিল, সেও অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছিল। তবে একটু পরে যখন সে আবার হুঁশে আসে তখন সে প্রচণ্ড রাগের মাথায় এসে কিমকে শ্যুট করার জন্য তার রুমের মধ্যে চলে আসে। তবে সে এসে দেখতে পারে কিম তো অলরেডি বেহুশ হয়ে পড়ে আছে। আসলে সে অনেকগুলো স্লিপিং পিল একসাথে খেয়ে প্রায় মৃত্যুর মুখেই চলে গিয়েছিল। আর তখন সিনটা চলে আসে জ্যাকের ছোটোবেলার লাইফে। আমরা জানতে পারি আসলে জ্যাক কেন তার মাকে হেট করতো। আসলে তার মা তাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় এসে তাকে গাড়ি থেকে নামিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল। যদিও তার মা তাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল, তবে জ্যাক লুকিয়ে ডিকির মধ্যে বসে গিয়েছিল। আর পরবর্তীতে গাড়ির ঝাঁকুনিতে একটা সময় সে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ করেই একটা গুলির শব্দে তার চোখ খুলে গিয়েছিল। আর সকালবেলা যখন এখানে পুলিশ এসেছিল তখন তারা তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে গিয়েছিল। আসলে জ্যাকের মা নিজের দায়িত্ব থেকে পালানোর জন্য নিজেকেই শ্যুট করে মেরে ফেলেছিল, যেই জন্য জ্যাক দুনিয়াতে পুরো একাই হয়ে গিয়েছিল। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্যই সে তার মাকে হেট করত। এখন এই সমস্ত ব্যাপারগুলো মনে করার পরে জ্যাকের মাথা অনেকটাই গরম হয়ে যায়। এই জন্য সে 3-4টা শ্যুট করে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে আসে।
তবে আসলে সে কি কিমকে শ্যুট করেছিল? ব্যাপারটা হচ্ছে না, সে ফাঁকা একটা জায়গায় 2-3টা শ্যুট করে দ্রুত 911-এ কল দিয়ে দিয়েছিল, যেই জন্য সময় থাকতেই পুলিশ এসে কিমকে হসপিটালে নিয়ে গিয়েছিল আর তার জীবনটাও সেভ হয়ে গিয়েছিল। তবে এই সমস্ত ব্যাপারগুলোতে জনের মাথাটা প্রচণ্ড গরম হয়েছিল, কারণ জন এখন পর্যন্ত সেই অ্যাকাউন্টের ডিটেলগুলো পায়নি। এই জন্য সে তার লোকজনের উপরে চিল্লাচিল্লি শুরু করে। একটা পর্যায়ে তো সে একটা লোকের মুখের মধ্যে 2টা জোরে জোরে পাঞ্চও করে দেয়, যেই জন্য তার মুখ রক্তে লাল হয়ে যায়। এদিকে জ্যাকের বস সুই এই ব্যাপারটা জানতে পারে যে জ্যাক এই মিশনটাকে কমপ্লিট করেনি। এই জন্য সে জ্যাকেরই বন্ধু চাওকে বলে দ্রুত গিয়ে জ্যাককে শেষ করে তার নিজের মিশন কমপ্লিট করার জন্য। তো এরপর পরদিন সকালবেলা হসপিটালে পুলিশ এসে কিমের সাথে মিট করে তাকে সতর্ক থাকার পরামর্শ দেয়। তারা বলে যে বোরার 2টা ক্লোজ ফ্রেন্ডকে কোনো কিলাররা মেরে ফেলেছে, হয়তোবা পরবর্তী টার্গেট আপনিও হতে পারেন, এই জন্য আপনাকে হয়তো একটু সতর্ক হয়ে থাকতে হবে। আর এরপরে ডিটেকটিভ তাকে সমস্ত ব্যাপারটাকে বুঝিয়ে বলে। সে বলে যে আপনার বস জন বড় বড় গ্যাংস্টারদের ব্ল্যাক মানিগুলোকে হোয়াইট করার কাজ করে, তাও আবার তার এই কোম্পানির মাধ্যমে। এই জন্য যখন এই সমস্ত ব্যাপারগুলো আপনার হাজব্যান্ড বোরা জেনে গিয়েছিল, তখন সে সেই সমস্ত অ্যাকাউন্টের ডিটেলগুলো চুরি করে ফেলেছিল। সে $100 মিলিয়ন একটা অ্যাকাউন্টও চুরি করে ফেলেছিল, যেই অ্যাকাউন্টের ডিটেলগুলো সে রাশিয়ান কিছু মাফিয়ার কাছে সেল করার ট্রাই করেছিল। তবে তখন সেখানে একটা গ্যাংস্টার গিয়ে সেই সমস্ত ডিলগুলো বন্ধ তো করেই দিয়েছিল, বরং আপনার হাজব্যান্ড আর আপনার মেয়েকেও খুন করে দিয়েছিল। এখন সমস্যাটা হচ্ছে মৃত্যুর কয়েকদিন আগে আপনার হাজব্যান্ড বোরা আপনাকে একটা মেল করেছিল, যেই মেলের মধ্যে একটা মোবাইলের সিরিয়াল নাম্বার ছিল। এখন যদি এই সিরিয়াল নাম্বারটা বা এই মোবাইলটা সম্পর্কে কিছু আপনার মনে পড়ে বা আপনি জানেন, তাহলে প্লিজ আমাদেরকে একটু সাহায্য করুন, কারণ সেই সমস্ত টাকাগুলো ইল্লিগাল টাকা, আর ইল্লিগাল টাকার উপরে পৃথিবীতে সবচেয়ে বেশি যাদের অধিকার থাকে তারা হচ্ছে পুলিশরা। তো এখন পুলিশ চলে যাওয়ার পরে কিমকে জ্যাক কল দেয়, আর জ্যাক তাকে জিজ্ঞেস করে সে ভালো আছে কিনা। কিম বলে হ্যাঁ আমি ভালো আছি, তবে তুমি কে? তখন জ্যাক তাকে বলে যে তোমার মেয়ের মোবাইলটা চেক করো। আর যখন সে তার মেয়ের মোবাইলটা চেক করে, তখন সে দেখতে পারে সেই মেইলের সিরিয়াল নাম্বারটা তার মেয়ের মোবাইলের সিরিয়ালের নাম্বার সাথে ম্যাচ করছে। এই জন্য জ্যাক তাকে পরামর্শ দিয়ে বলে যে যদি তুমি নিজের জীবনটা বাঁচাতে চাও, তাহলে দ্রুত সেখান থেকে পালিয়ে চলে যাও, কারণ কিছু কিলার তোমাকে খুন করার জন্য হসপিটালেই আসছে। তবে দুর্ভাগ্যবশত ততক্ষণে একটা কিলার এই পর্যন্ত চলেই এসেছিল। সে যখনই কিমকে মারার জন্য যাওয়া শুরু করে, তখনই এখানে জ্যাক চলে আসে, আর জ্যাক গিয়ে তার উপরে আক্রমণ করে দেয়, যে জন্য তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে ভয়ঙ্কর মারামারি হয়। আর একটা পর্যায়ে কিলার একটু আহত হয়ে গেলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। জ্যাকও তাকে ফলো করতে করতে সোজা নিচে চলে আসে। আর অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশ তখন কিমকে প্রোটেকশন দিয়ে কোনো রকমে সেখান থেকে বের করার ট্রাই করছিল। তবে সেই কিলারও লিফটের সামনে একটা গান নিয়ে এসে দাঁড়িয়ে যায়, কারণ সে কিমকে যেই কোনো ওয়েতে মারতে চাইছিল। তবে যখন সে তাকে পুলিশের সঙ্গে দেখতে পারে, তখন তার কিছু করারই সাহস হয় না। তবে ঠিক সেই মুহূর্তেই পেছন দিয়ে জ্যাক চলে আসে, যে এসে সেই কিলারকে শ্যুট করে সেখানেই মেরে ফেলে। আর তখনই জ্যাকের কাছে জ্যাকের বন্ধু চাওয়েরও কল চলে আসে, যে কিনা তাকে স্পষ্ট করে বলে যে আমার বন্ধু তুমি এখন রেডি হয়ে যাও, কারণ তোমাকে উপরে পাঠানোর দায়িত্ব আমাকেই দেয়া হয়েছে। এদিকে পুলিশ কিমকে নিয়ে একটা স্পেশাল লোকেশনে চলে আসে, যেখানে তাদের পার্সোনাল একটা হ্যাকার ছিল, যেই হ্যাকারের মাধ্যমে তারা জনের সমস্ত লেনদেনগুলোকে ফ্রিজ করতে চাইছিল। আর সেই $100 মিলিয়ন অ্যাকাউন্টটা তো প্রথমে তারা ফ্রিজ করতে চাইছিল। তবে আমরা দেখতে পারি তখনই জ্যাক কিমকে কল দিয়ে বলে যে তোমার পুলিশদের সাথে যাওয়া একেবারেই উচিত হয়নি, কারণ যেই কোনো সময় প্রফেশনাল কিলাররা তোমাকে শ্যুট করে সেখানেই মেরে ফেলতে পারে, কারণ তারা যেই কোনো সময় যেই কোনো কিছু করতে পারে। তোমার প্রোটেকশন পুলিশ কোনো দিনও দিতে পারবে না। আর এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারি জনের সাথে মিলিত একটা অফিসার গান বের করে অন্য ডিটেকটিভদের শ্যুট করে মেরে ফেলে। আর এরপর সে পেন ড্রাইভটা নিয়ে সেখান থেকে দ্রুত বাইরে চলে যায়। তবে যখন সে জনের লোকটার কাছে পেন ড্রাইভটা দিয়ে দেয়, তখন জনের লোক এই পুলিশ অফিসারকেও শেষ করে দিয়ে সেই পেন ড্রাইভ নিয়ে সোজা জনের কাছে দিয়ে দেয়। তবে এর একটু পরেই চাওয়ের সমস্ত লোকজন চলে আসে কিমকে মারার জন্য। তবে যতক্ষণে তারা কিমকে মারতে যেত, তার আগেই জ্যাক পেছন দিয়ে এসে তাদের উপর আক্রমণ করে দেয়, আর এক এক করে তাদের সবাইকে ভয়ঙ্কর মৃত্যু দেয়। তবে তখন আমরা দেখতে পারি দূর থেকে চাও তাদের উপরে পাগলের মতো ফায়ারিং করা শুরু করে। এই ফায়ারিং থেকে জ্যাক কোনো রকমে নিজেকে সেভ তো করে ফেলে, তবে এখানে থাকা বাকি সবার মৃত্যু হয়ে যায়। কিম কোনো রকম একটা জায়গায় লুকিয়েছিল, তবে চাওয়ের একটা লোক তাকেও দূর থেকে দেখে ফেলে। এই জন্য যখন সে তাকে মারার জন্য যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে জ্যাক এসে তার উপরেও আক্রমণ করে দিয়ে শেষ পর্যন্ত তাকেও সে মেরে ফেলে। এরপর সে কিমকে কল দিয়ে বলে যে আমি এখন চাওয়ের মনোযোগ আমার দিকে নিয়ে আসবো, আর এই সুযোগে তুমি দ্রুত এই বিল্ডিং থেকে বের হয়ে নিচে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে সেটা দিয়ে পালিয়ে চলে যাবে। তবে আসলে কিম এই জিনিসটা জানতো না যে এই অপরিচিত লোকটা কেন তাকে সাহায্য করছে, মানে বারবার কেন তার জীবন সেভ করছে। তখন জ্যাক তাকে বলে যে এখন শুধুমাত্র এতটুকু জেনে নাও যে তোমার মেয়ের যখন মৃত্যু হয়েছিল তখন আমি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিলাম। এখন তোমার জন্য এতটুকুই যথেষ্ট। বাকি যদি আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি তোমাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে বলবো। আর এরপর সে তার নামটাও বলে দেয় যে আমার নাম হচ্ছে জ্যাক।
তো এরপরে জ্যাক আর চাওয়ের মধ্যে ফায়ারিং শুরু হয়ে যায়। আর এই ফায়ারিংটা খুবই ভয়ঙ্কর রকমের সুন্দর ছিল, মানে এটা দেখতে খুবই ভালো লাগছিল, যদিও খুবই ব্রুটাল একটা ফায়ারিং ছিল। আমরা দেখতে পারি চাওয়ের লোকজনও জ্যাকের উপরে ফায়ারিং করা শুরু করে, তবে জ্যাক কোনো রকমের নিজেকে প্রোটেকশন দিয়ে সেখান থেকে ব্ল্যাক কারটা নিয়ে পালিয়ে চলে আসে। গাড়িতে গিয়ে সে দ্রুত কিমকে কল দেয়, তবে যতক্ষণে কিম সেই গাড়ি পর্যন্ত পৌঁছাতো তার আগেই চাওয়ের লোকজন মাঝপথেই তাকে ধরে ফেলে আর তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়েও যায়। এরপরে চাও জ্যাককে কল দিয়ে বলে যে কিম এখন আমার কাছে আছে, যদি তুমি তাকে জীবিত পেতে চাও তাহলে দ্রুত জনের সেই অফিসে চলে আসো, কারণ তোমার সাথে সেখানেই আমার দেখা হতে যাচ্ছে। আর আমরা দেখতে পারি জ্যাক জনের অফিসে যাওয়ার আগে তার রুমের মধ্যে চলে আসে আর এখানে নিজেকে একটু মলমপট্টি করে সেখান থেকে সোজা সে পুলিশকে কল দেয়। পুলিশকে সে বলে যে আজকে জনের অফিসে একটা বিশাল বড় ব্লাস্ট হতে যাচ্ছে, আর ব্লাস্টের প্রমাণ হিসেবে সে তার নিজের রুমটাকেই ব্লাস্ট করে উড়িয়ে দেয়। আর এত ভয়ঙ্কর একটা ব্লাস্টের শব্দ শোনার পরে সমস্ত পুলিশরা জনের অফিসে চলে আসে আর অফিসটাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জন তার সমস্ত টাকাগুলো অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা শুরু করে, তবে খুব শীঘ্রই পুলিশ এখানে জ্যামার লাগিয়ে সমস্ত কমিউনিকেশন ডিভাইস বন্ধ করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে চাওয়ার তার লোকজন এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে জ্যাক হয়তোবা নতুন কোনো প্ল্যান আটা শুরু করেছে। এই জন্য তারা বুঝতে পারে যে হয়তোবা জ্যাক এখানেই আছে। তারা অফিসের মধ্যে জ্যাককে খোঁজা শুরু করে আর একটা পর্যায়ে যখন তারা জ্যাককে পেয়ে যায় তখন তাদের মধ্যে ভয়ঙ্কর রকম মারামারি শুরু হয়ে যায়। তবে এই মারামারির মধ্যেও জ্যাক এক এক করে তার লোকজনকে মেরেই যাচ্ছিল। এদিকে কিম তার অফিসের রুমের মধ্যে গিয়ে সেই পেনড্রাইভের সমস্ত অ্যাকাউন্টগুলোর তথ্যগুলোকে ভালো করে রিড করে সেগুলোর মাধ্যমে এক এক করে প্রত্যেকটা অ্যাকাউন্ট ডিলিট করে দেয়। মানে জনের যতগুলো অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্ট সে একসাথে ডিলিট করে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলোর জন্য জনের লেনদেন মাঝখানে স্টপ হয়ে যায়। আর এগুলো দেখার পরে জনের লোকজনও পুরোপুরি শক্ট হয়ে যায়। জনের একটা লোক যখন তার কাছ থেকে তার ভাগের টাকাটা চাওয়া শুরু করে তখন জন তাকে হুমকি দিয়ে বলে যে যদি তুমি জীবিত থাকতে চাও তাহলে দ্রুত এখান থেকে পালিয়ে চলে যাও। তবে এইটা শোনার পরে তার মাথা এতটাই গরম হয়ে যায় যে সে একটা চাকু বের করে জনকেই সেখানে মেরে ফেলে। এদিকে ফাইট করতে করতে জ্যাকের অবস্থা অনেকটা খারাপ হয়ে গিয়েছিল, মানে সে অনেকটাই আহত হয়েছিল। তবে তবুও সে ব্রেইনের ইউজ করে চাওয়ের অন্য একটা লোককে ব্লাস্ট করিয়েই মেরে ফেলে। তবে এইবার চলে আসে চাওয়েসের পালা। চাওয়েস যখন এসে জ্যাকের সঙ্গে মারামারি শুরু করে তখন সে প্রথমে তো তাকে গুলি করে মারার ট্রাই করে, তবে একটা গুলিও সে তার গায়ে লাগাতে পারে না। আর এরপর যখন তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় তখন জ্যাক তার ব্রেইনের ইউজ করে সিলিংয়ে থাকা একটা ভারী জিনিস সোজা চাওয়ের উপরে এনে ফেলে, যেই জন্য চাওয়ের হালুয়া টাইট হয়ে যায়। এদিকে জনের সেই লোকটা অনেক কষ্টে কিমকে খুঁজে বের করে আর কিমের কাছ থেকে সেই পেনড্রাইভটা আদায় করার ট্রাই করে। তবে যখন সে গিয়ে তাকে মারার ট্রাই করছিল তখন কিমের হাতে একটা চাকু চলে আসে আর এই চাকুটা সে তার ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এদিকে জ্যাকের অবস্থাও প্রচণ্ড খারাপ হয়েছিল, তবে সে তখন ওয়াকি টকিতে কিমকে বলে যে এখন তোমাকে মারার জন্য উপরের ফ্লোরে একটা লোক আসবে, আর এই লোকটাই হচ্ছে সেই লোকটা যে কিনা তোমার মেয়েকে মেরেছিল। এখন কিম এটা শোনার পরে তার মাথা এত বেশি গরম হয়ে যায় যে সে প্রতিশোধ নেয়ার জন্য একটা গানই পয়েন্ট করে রাখে। আর তখনই তার গানের সামনে জ্যাক নিজেই চলে আসে, যেই জন্য কিম তার উপরে পাগলের মতো গুলি করে তার অবস্থা সেখানে অনেক খারাপ করে দেয়। আর যখন চাও এসে দেখতে পারে তার বন্ধুর এমন অবস্থা হয়ে গেছে, মানে তার বন্ধু একেবারে মৃত্যুর মুখে চলে গেছে, তখন সে কিমকে শ্যুট করে মারার ট্রাই করে। তবে জ্যাক তাকে সেখানেই আটকে দেয়, কারণ আসলে জ্যাক নিজেই চাইছিল কিমের হাতে মরতে, কারণ সে যে তার মেয়েকে মেরে ফেলেছে এই গিল্ড থেকে সে এখন পর্যন্ত বেরিয়ে আসতে পারছিল না। এখন মৃত্যুর ঠিক আগ মুহূর্তে জ্যাক আর কিম একে অন্যের দিকে শুধু তাকিয়েই ছিল। কিম এই জিনিসটা বুঝতেই পারেনি যে সে তার মেয়ের খুনির পাশাপাশি তাকে বাঁচানোওয়ালা সেই লোকটাকেও মেরে ফেলেছে। আর জ্যাকও তাকে তেমন কিছু না বলেই তার বন্ধুর হাত ধরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর কিম বারবার করে ওয়াকি টকিতে সেই লোকটাকে খুঁজছিল যেই লোকটা এতক্ষণ ধরে তাকে সাহায্য করছিল, তবে আসলে যে সেই লোকটা মারা গিয়েছে তাও আবার তার হাতে, সেই ব্যাপারটা তো সে জানতোই না। আর এমন একটা ইমোশনাল পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।